দর্শক, প্রতিদিনের মতো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভবিষ্যৎ। এটা আবার নদীর মধ্যে ভেঙে যায়। আর সেই জমিটা আবার পয়স্তি বলে। এখন আমার তো জমি নদীর মধ্যে ভেঙে গেছে। আমার কি করণীয়? বা আমি জমিটা ফেরত পাবো কিনা? দর্শক, এই ধরনের অসংখ্য প্রশ্ন আসে এবং সবার ভিতরে প্রশ্ন জাগে, এটা স্বাভাবিক। সবাই চায় আসলে আমি আমি আমার পূর্বের জিনিসটা ফেরত পাই। আইনে কি বলা আছে? আমরা যদি একটু দর্শক, আমরা যদি শিকুস্তি এবং পয়স্তি নিয়ে একটু কথা বলতে চাই, আমরা যদি শিকুস্তি জিনিস দেখতে পাই যে নদীর মধ্যে যে জমিটা ভেঙে যায় তাকে শিকুস্তি বলে, আর যে জমিটা নদীর মধ্যে জেগে ওঠে তাকে পয়স্তি জমি নির্ধারণ করা হতো। স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত কোনো প্রথার প্রচলন না থাকলে জেগে ওঠা চরভূমি সংলগ্ন জোতের মালিকের ভূমির পরিবৃদ্ধি, নদীর গতিপথের আকস্মিক পরিবর্তনের কারণে এক স্টেটের ভূমি তার পরিচিতি অক্ষুণ্ণ রেখে অন্য স্টেটের সাথে যুক্ত হলে ওই ভূমিতে সাবেক মালিকানা বহাল থাকত। নব্য নদীর মধ্যস্থল জেগে ওঠার চর ভূমিতে নদীর যে কোনো তীরে থেকে পাড়ে হেঁটে গমনযোগ্য না হলে ওই ভূমি সরকার সংগৃহীত থাকত। 1947 সালের বেঙ্গল এলুভিয়ান অ্যান্ড ডাইলুভিয়ান অ্যাক্টের মূল বক্তব্য বলা আছে যে নদী বা সমুদ্র উপকূল অঞ্চলের 10 বছর জরিপ করা হবে। এই আইনের দ্বারা মূলত সরকার জমিদারের মধ্যে শিকুস্তি পয়স্তি জমি রাজস্ব নির্ধারণ করা হতো। শিকুস্তি জমির জন্য জমিদার কর্তৃক সরকারকে দেওয়া রাজস্ব সুদ জমা হারাহারি মিনা করা হতো। শিকুস্তি ভূমি সহস্থলে পয়স্তি হলে জমিদার পয়স্তি অংশে রাজস্ব প্রদান শর্তে দখল গ্রহণ করতে পারত। এই আইনের বলে সরকার কর্তৃক গৃহীত কোন কার্যক্রমের বিরুদ্ধে আদালতে আশ্রয় গ্রহণ করা হতো। দর্শক, আমরা যদি সেই গতকালের প্রশ্নটি উত্তর দিতে যাই যে আমার জমিটা নদীর মধ্যে ভেঙে গেছে, আমি ফেরত পাবো কিনা। 1991 সালের অস্থায়ী রাষ্ট্রপতির 91(3) অধ্যাদেশ অনুযায়ী বলা হয়েছে যে শিকুস্তি ভূমি 10 বছরের মধ্যে পয়স্তি হলে পূর্বের মালিক ফেরত পাবে। শিকুস্তি ভূমি অর্থাৎ যে জমিটা নদীর মধ্যে ভেঙে গেছে 20 বছরের মধ্যে পয়স্তি হলে, অর্থাৎ 20 বছরের মধ্যে যদি জমিটা জেগে ওঠে পূর্বের মালিক ফেরত পাবেন। 1991 সালের 25 অধ্যাদেশ জারি করে 91(3) অধ্যাদেশে রহিত করে, যার 2 মাস পরে আবার 1994 সালের 13 জুলাই সালে এক সংশোধনীর মাধ্যমে যে 1972 সালের 145 অধ্যাদেশটি বাতিল করে সেই স্থানে দি স্টেট একুইশন অ্যান্ড টেকনিক 1994 সালে জারি করেন, যা বর্তমানে সংশোধিত বলা হতো। 1994 সালের 13 জুলাই থেকে ভেঙে যাওয়া জমি 30 বছরের মধ্যে প্রাকৃতিক কারণে জেগে উঠলে তার সাবেক মালিক ফেরত পাবে। সালে 13 জুলাই থেকে ভেঙে যাওয়া জমি 30 বছরের মধ্যে প্রাকৃতিক কারণে জেগে উঠলে তার সাবেক মালিক ফেরত পাবেন। সাবেক মালিক সর্বক্ষেত্রে ফেরত পাবেন না। হ্যাঁ, ফেরত পাবেন যদি 60 বিঘার কম হয়ে থাকলে 60 বিঘার পূরণ করতে যে জমিটুকুকে সেই জমিটুকু ফেরত পাবে। অধ্যাদেশে একটা সিলিং আছে যে একজন মালিক সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত জমি রাখতে পারবে। কোনো জোতের বা অংশবিশেষ নদী ভেঙে গেলে ভেঙে যাওয়া অংশের জন্য মালিক খাজনা দিতে পারবে না। রাজস্ব অফিসে জমি ভেঙে যাওয়ার ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার পর মালিককে খাজনা মওকুফের একটি রসিদ প্রদান করবেন। মালিককে খাজনা মওকুফের একটা রসিদ প্রদান করবেন। নিমজ্জিত জমি পুনরায় জেগে উঠলে ওই রসিদের পর্যন্ত জমির মালিকানা নির্ণয় প্রমাণ হিসেবে করে নেবে। যদি জমি জেগে উঠে তাহলে ওই রসিদটা কি একটা প্রমাণ হিসাবে কাজ করবে। কালেক্টর সর্বপ্রথম জেগে ওঠা জমির দখল দিবেন, জনগণকে বিষয়টি অবহিত করবেন, নোটিশ পেপারের মাধ্যমে নকশা তৈরি করবেন। নকশা বা ম্যাপ তৈরি 45 দিনের মধ্যে কালেক্টর মূল মালিক তার উত্তরাধিকারীর নিকট হইতে জমি এমনভাবে হস্তান্তর করবেন যাতে হস্তান্তর গ্রহণ পর তাদের মোট সম্পত্তি 60 বিঘার বেশি নয়। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে 5টি জিনিস পেলাম। একটা হলে যদি জমি নদীর মধ্যে ভেঙে যায় তাকে শিকুস্তি বলে, যে জমিটা জেগে উঠে সেটা পয়স্তি বলে। দ্বিতীয়ত হচ্ছে যে
একজন জমির মালিক সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত জমি রাখতে পারবেন। জমির মালিক ফেরত পাবেন 1994 সালের থেকে। যে জমিটা 30 বছরের মধ্যে জেগে উঠবে সে ফেরত পাবেন। খাজনা প্রদান করে তার রসিদ সংরক্ষণ করতে হবে। সেই রসিদ যদি প্রমাণ সে দিতে পারে, তাহলে তার জমির মালিকটা কি করবে, সেই জমিটা ফেরত পাবেন। অর্থাৎ ম্যাপ তৈরি 45 মিনিটে কালেক্টর মূল মালিক তার উত্তরাধিকারীর নিকট হতে জমির এমন হস্তান্তর করবেন যাতে হস্তান্তর গ্রহণ পর 60 বিঘার বেশি না হয়। দর্শক, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমার তথ্যটি আপনাদের সহায়ক হলে অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। পরবর্তী কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন কমেন্ট করলে জানালে আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিওটি তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।